আজকে আমরা শুধু একটা ভূতের গল্প শুনব না, বরং আমরা একটু ব্যবচ্ছেদ করব যে এই ভয়ের গল্পগুলো আসলে কিভাবে বানানো হয়, কিভাবে এগুলো আমাদের মনের একেবারে গভীরে গিয়ে একটা আতঙ্ক তৈরি করে। আর এই ব্যাপারটা বোঝার জন্য আমরা রাত 12টার ট্রেন ঘটনাটাকে একটা কেস স্টাডি হিসেবে দেখব। একটু খেয়াল করলে দেখা যাবে বেশিরভাগ ভালো ভয়ের গল্প কিন্তু এই 4টা ধাপ মেনেই চলে। এটা অনেকটা একটা মনস্তাত্ত্বিক ফর্মুলার মতো, যা গল্পকার ব্যবহার করেন ধীরে ধীরে আমাদের মনে ভয়টাকে গেঁথে দেওয়ার জন্য। প্রথমে একটা ওয়ার্নিং, তারপর গল্পের নায়কের অবিশ্বাস যা তাকে একা করে দেয়, এবং সব শেষে আসে সেই চূড়ান্ত আতঙ্ক। আমাদের আজকের যে গল্প, তার মূল বিষয়টা কিন্তু এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। এমন একটা সতর্কবার্তা যেটাকে হয়তো খুবই সাধারণ বা তুচ্ছ মনে করা হয়েছিল, কিন্তু যার ফলাফল হয়েছিল মারাত্মক। আর সেই মানুষটা হলেন রুদ্র বসু। চট্টগ্রাম স্টেশনে তার নেওয়া একটা ছোট্ট সিদ্ধান্তই তাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে ঠেলে দিয়েছিল। চলুন তার সেই রাতের ঘটনাটা ধাপে ধাপে দেখা যাক। যে কোনো ভয়ের গল্পের জন্য কিন্তু সবচেয়ে জরুরি হলো পরিবেশটা তৈরি করা। তো চলুন দেখি চট্টগ্রাম স্টেশনের সেই রাতের পরিবেশটা কিভাবে একটা নিখুঁত আতঙ্কের মঞ্চ হয়ে উঠেছিল। এই স্লাইডটার দিকে একটু তাকান। এখানটার সবচেয়ে ভয়ের জিনিসটা কি? ওই শূন্যতা। স্টেশনটা প্রায় ফাঁকা, চাওয়ালা ঘুমিয়ে পড়েছে, আরও কয়েকজন যাত্রী বেঞ্চেই শুয়ে আছে। এই যে একটা জনশূন্য পরিবেশ, এটাই কিন্তু রুদ্রকে একার অসহায় অনুভব করানোর জন্য যথেষ্ট ছিল, যদিও সে হয়তো তখনও সেটা বুঝতে পারেনি। গল্পের আসল সংঘাতটা কিন্তু শুরু হয় ঠিক এইখান থেকে। রুদ্রর সাথে একজন বেশ কথা বলা, বকবক করা এক অপরিচিত লোকের দেখা হয়, যিনি তাকে একটা সতর্কবার্তা দিয়েছিলেন। ব্যাপারটা হচ্ছে কি, এই কৌশলটা ব্যবহার করে গল্পকার কিন্তু নায়ককেই তার নিজের বিপদের জন্য একরকম দায়ী করে তোলেন। যখন নায়ক ওই সতর্কবার্তাটা কানেই তোলে না, তখন যারা গল্পটা শুনছে বা দেখছে তাদের মনের ভেতর টেনশনটা আরও বেড়ে যায়। এখানে দেখুন দুজনের বাস্তবতার মধ্যে কি বিশাল একটা পার্থক্য। রুদ্রর কাছে লোকটা শুধুই একজন বিরক্তিকর আড্ডাবাজ, কিন্তু ওই লোকটা আসলে তার ৩০ বছরের অভিজ্ঞতা থেকে একটা ভয়ঙ্কর সত্যি ব্যাপারে সাবধান করার চেষ্টা করছিল। রুদ্রর বিরক্তি তাকে বিপদের ব্যাপারে একেবারে অন্ধ করে রেখেছিল। রুদ্রর এই চিন্তাটাই ছিল তার পরের পদক্ষেপের কারণ। সে লোকটার কথাকে স্রেফ ফালতু বলে উড়িয়ে দিল আর সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা। এবার আমরা দেখব কিভাবে রুদ্রের ওই অবিশ্বাস তাকে নিজে থেকেই সবার থেকে আলাদা বা বিচ্ছিন্ন করে ফেলে, যা কিনা ভয়ের জন্য একটা একেবারে পারফেক্ট পরিস্থিতি তৈরি করে দেয়। দেখুন, রুদ্র কিন্তু একদম জেনে শুনেই নিজেকে সবার থেকে আলাদা করে ফেলল। ভয়ের গল্পগুলোতে প্রায় দেখা যায় যে এই বিচ্ছিন্নতাটা একটা ব্যক্তিগত পছন্দ হিসেবেই আসে, যা আসলে বিপদকে একরকম আমন্ত্রণ জানায়। আর এই প্রথমবার সেই রহস্যময় অবয়বটা দেখা যায়। খেয়াল করুন, তার মুখ কিন্তু দেখা যাচ্ছে না, পরিচয়ও স্পষ্ট না। এই যে একটা অস্পষ্টতা, এটাই আমাদের মনে প্রথম অস্বস্তিটা তৈরি করে। আর ঠিক এই মুহূর্তটাতেই সাসপেন্সটা এক লাফে বহুগুণ বেড়ে যায়। অবয়বটা কি সত্যি ছিল, নাকি সবটাই রুদ্রর মনের ভুল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরোপুরি আঁকড়ে ধরে। ব্যাস, এই অসম্ভব ঘটনাটা সব ধরনের যুক্তির ব্যাখ্যাকে ভেঙে গুড়িয়ে দেয় এবং উত্তেজনাকে একেবারে চরমে পৌঁছে দেয়। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে এক মুহূর্তে চলে আসা, এটা তো কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না। এটাই গল্পের ক্লাইম্যাক্স। মানে এতক্ষণ ধরে যে টেনশন আর সাসপেন্স একটু একটু করে জমা হচ্ছিল, তা এখন একটা চূড়ান্ত আতঙ্কের মুহূর্তে গিয়ে বিস্ফোরিত হবে। ব্যাপারটা লক্ষ্য করুন, গল্পটা কিভাবে একটা নিখুঁত ফাঁদ তৈরি করেছে। কোনো ঘোষণা ছাড়াই ট্রেন চলে আসলো। ট্রেনের একেবারে শেষের খালি কামরাটা ঠিক তার সামনে এসেই থামল। সবকিছুই যেন এমনভাবে সাজানো হয়েছে যাতে রুদ্র ওই কামরাটায় উঠতে বাধ্য হয়। এখন আর পালানোর কোনো রাস্তা খোলা নেই। ওই অবয়বটার অসম্ভব গতি আর ট্রেনের ভেতরে তার ওইভাবে বসে থাকাটা স্পষ্ট করে দেয় যে রুদ্র এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে। এটা ছিল রুদ্রর শেষ চেষ্টা, পুরো পরিস্থিতিটাকে স্বাভাবিক আর যুক্তিসঙ্গত প্রমাণের শেষ একটা মরিয়া চেষ্টা। সে অবয়বটার সাথে কথা বলে নিশ্চিত হতে চেয়েছিল যে না, এটা একজন সাধারণ মানুষই। এই মুহূর্তটার কথা ভাবুন, সেই ভয়ঙ্কর সত্যটা প্রকাশ হওয়ার ঠিক আগের মুহূর্ত। রুদ্র অপেক্ষা করছে, আর সেই সাথে আমাদের সবার হৃদস্পন্দনও বেড়ে যাচ্ছে। এখানে রুদ্রর শারীরিক আর মানসিক প্রতিক্রিয়াটা দেখুন। সে এতটাই ভয় পেয়েছে যে তার শরীর অবশ হয়ে গেছে, গলা দিয়ে একটা আওয়াজও বেরোচ্ছে না। সে তখন পুরোপুরি অসহায়। গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না। ওই চূড়ান্ত আতঙ্কের পর কি হলো, শেষ অংশে আমরা দেখব সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মনস্তাত্ত্বিক প্রভাবটা। বোঝা যাচ্ছে যে এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা শুধু এক রাতের ছিল না, এর প্রভাব ছিল অনেক দীর্ঘস্থায়ী।
রুদ্রের অজ্ঞান হয়ে যাওয়া এবং অনেকদিন কাজে ফিরতে না পারাটা এটাই প্রমাণ করে যে এই আতঙ্কটা তার মনের গভীরে কতটা মারাত্মকভাবে আঘাত হেনেছিল। শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, যখন একটা গল্প আমাদের মনে এতটা গভীর প্রভাব ফেলে যে তা আমাদের বাস্তবতাকে পর্যন্ত নাড়িয়ে দেয়, তখন কি সেটা আর নিছক একটা গল্প থাকে, নাকি তা আমাদের নিজেদের অভিজ্ঞতারই একটা অংশ হয়ে যায়? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।